জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বাংলা বিরোধীদের বিসর্জন। এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আয়োজিত যা দেখছি তাই বলছি। চোখ রাখুন, সাথে থাকুন। পাওয়ার্ড বাই মিসবাহ এগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। সাল 2024, তারিখ 10ই মার্চ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সমাবেশের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি কিন্তু ওই সেকেন্ড ইন কমান্ডই ছিলেন। এখন তিনি আছেন কিনা সঠিক বলতে পারবো না, কারণ দলের রাশ তো ঋতব্রতর হাতে। তা তখন একটা স্লোগান তিনি তুলেছিলেন, গানও বেঁধেছিলেন। সে একটা বিরাট ব্যাপার, বিরাট কর্মযোগ্য। আইপ্যাক এসে গিয়েছে, দলটাকে যাকে বলা হয় একেবারে এই বিভিন্ন কোম্পানির মতন করে তোলা। সেটা ঠিক রাজনৈতিক দল নয়, একটা কর্পোরেট সেক্টর। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। একেবারে সুবিশাল মঞ্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমাদের বন্ধু বান্ধবরা এবং আমিও সাংবাদিকরা একেবারে উপচে পড়েছিলাম ব্রিগেডের ওই রকম একটা মঞ্চ দেখবার জন্য। দক্ষিণ ভারতের রাজনৈতিক দলগুলির মেগা শোতে এইরকম মঞ্চ হয়, কিংবা বিভিন্ন ধরনের যে সমস্ত বড় বড় সঙ্গীতানুষ্ঠানগুলি হয়ে থাকে দেশে বিদেশে, সেই সমস্ত সঙ্গীতানুষ্ঠানগুলিতে এইরকম মঞ্চ হয়ে থাকে। একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত সব ছুটে ছুটে বেড়াবেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেদিনকে রাজ্যের 42 জন প্রার্থীকে নিয়ে এদিক ওইদিক সেদিক ছুটে ছুটে বেরিয়েছিলেন ওই পিসি এবং ভাইপো। তা যাই হোক, সে বেরিয়েছিলেন, সেটা তাদের ব্যাপার। আবার বেড়াবেন কি না সেটাও তাদের ব্যাপার। অবশ্য এখন আর সেই রকম বেড়াবার কোনো সময় আর আসবে কি না সেটা অন্তত বর্তমানে এই সময় দেখে মনে হচ্ছে না সেটা আসবে বলে। তা সেই দিনকে তিনি চেয়েছিলেন বাংলা বিরোধীদের বিসর্জন। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মনস্কামনা পূর্ণ করেছেন জনতা জনার্দন, পূর্ণ করেছেন ঈশ্বর। ঠিক 2 বছর 1 মাসের মাথায় তার সেই মনস্কামনা অর্থাৎ বাংলা বিরোধীদের বিসর্জন সেটা পূরণ হয়েছে। সেই সময় যে জোয়ারের কথা তিনি বলেছিলেন, যে যুব সমাজে একটা জোয়ার এসেছে, সেই জোয়ার আজ 2 বছর 1 মাস পর ভাটায় পরিণত হয়েছে। এবং এমন একটা ভাটায় পরিণত হয়েছে যে নদীর তলার নোংরা আবর্জনাগুলি সব স্পষ্টতই দেখতে পাচ্ছে রাজ্যবাসী। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্যের 294টি আসনের মধ্যে 80টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় নবনির্বাচিত 80 জন বিধায়কের মধ্যে 2/3 বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদাও আদায় করে নিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিধায়করা। এইবার কি সংসদে অপারেশন লোটাস শুরু হলো বলে? রাজনীতির অলিন্দে কান পাতলে কিন্তু এইরকম কথাটা শোনা যাচ্ছে। রাজ্য বিধানসভার পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল ভাঙড়ের পর্ব শুরু হচ্ছে। 12 জন সাংসদের দল ভাঙার প্রস্তুতি চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে সেই তালিকাটা আরও দীর্ঘ হচ্ছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে থেকে অন্তত 3 থেকে 4 জন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠদের মধ্যেই রয়েছেন বলে খবর। খুব শীঘ্রই সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। আর তাৎপর্যপূর্ণভাবে তার আগে সম্ভবত আগামী সপ্তাহেই
তৃণমূলের এই সংসদীয় ঘরে অপারেশন লোটাস শুরু হতে চলেছে। ঠিক রাজ্য বিধানসভার মতোই 2/3 সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে, তবেই সেই প্রক্রিয়াটা দল বিরোধী আইনের আওতায় পড়বে না। লোকসভায় এই মুহূর্তে তৃণমূলের সদস্য সংখ্যা 28 জন, একদম তাই। কিন্তু তার মধ্যে বসিরহাট কেন্দ্রের সাংসদ যিনি নির্বাচিত হয়েছিলেন হাজী নুরুল ইসলাম, তিনি প্রয়াত হওয়ার পর ওই আসনটি এখনো শূন্য অবস্থায় রয়েছে। ফলে সদস্য সংখ্যা লোকসভায় এই মুহূর্তে 27 জন। তাহলে 18 থেকে 19 জন নিয়ে যেতে হবে। এখনো পর্যন্ত যা খবর 12 জন সাংসদের দল ছাড়ার কথা একেবারে চূড়ান্ত। সুতরাং আর 6 থেকে 7 জন লাগবে। তার মধ্যেও কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে অত্যন্ত গোপনীয়ভাবে এটা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে সকলের নাম যদি এসে পড়ে তাহলে কেচে গণ্ডুস হয়ে যেতে পারে, কারণ এই মুহূর্তে আঞ্চলিক দলটি নিজেদের ধরে রাখতে মুড়িয়া। অন্তত বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা যেভাবে হাতছাড়া হয়েছে, তারপর সংসদের 2 কক্ষে নিজেদের বাঁচিয়ে রাখতে মুড়িয়া তারা। দলীয় সূত্রে জানা যাচ্ছে যে পরিস্থিতি সামাল দিতে তৃণমূল এখন থেকে আইনি পরামর্শ নিতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, তারা নজর রাখছে স্পিকারের ভূমিকা নিয়েও। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতিও রাখা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেওয়ার সময় দেশের শীর্ষ আইনজীবী যারা রয়েছেন তাদের সঙ্গে আলাদা করে একটা আলোচনা করতে পারেন। 8 তারিখে বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে। দলের ভেতরে ভাঙন ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট, আর তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের এককালের দ্বিতীয় শীর্ষ নেতা, অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা হিসেবে তার বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দলের একাধিক সাংসদের সঙ্গে নেতৃত্বের যোগাযোগও নাকি ক্রমেই কমে আসছে। রাজ্য বিধানসভায় যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দিয়েছিলেন, তেমনই প্রশ্ন আসতে পারে লোকসভায় নেতৃত্ব কে দেবেন। এই ভাঙা গড়ার খেলায় এখনো স্পষ্টভাবে সেটা জানা না গেলেও বারাসতের যিনি সাংসদ রয়েছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তার নামটাই কিন্তু উঠে আসছে। এরপর আর কারা তা অবশ্য স্পষ্ট করে কেউই জানাতে চাননি। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মহুয়া মৈত্র যে নেই তা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নেই সেখানে, না থাকারই কথা, কারণ তাকে কেউই চাইছে না। ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন বারাসতের সাংসদ। সেই পরিস্থিতির উপরেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে শুধুমাত্র এটা লোকসভায় নয়, রাজ্যসভাতেও আসতে পারে সুনামি। সেখানেও তৃণমূলের সদস্য সংখ্যা 13 জন। রাজ্যসভায় এই 2/3 সাংসদ নিয়ে বেরিয়ে আসার নেতৃত্ব দিতে পারেন প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর নৈরাজ্যের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছিলেন তিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিধানসভা তো বটেই, লোকসভাতেও একটা বড় সড় বদল আসতে চলেছে এবং রাজ্যসভাতেও তাই। দলের সাংসদদের যদি ধরে রাখতে ব্যর্থ হয় তৃণমূল দলটি, তবে সর্বভারতীয় রাজনীতিতেও কিন্তু নিজেদের যে প্রাধান্য সেটা তারা হারাবে। যেভাবে অপারেশন লোটাস হতে চলেছে তাতে লোকসভায় দলের সদস্য সংখ্যা 7 কিংবা 8-এ নেমে আসতে পারে। অপরদিকে রাজ্যসভাতেও 3 কিংবা 4-এ যদি নেমে যায়, তবে সর্বভারতীয় স্তরে এতদিন যেভাবে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টিগুলিকে নিয়ে কংগ্রেসের সঙ্গে লড়াই করার সলতে পাকাতেন, সেই সলতেতে আর তেলও নেই,
তুলোও নেই। সব হারানোর পর আগের মতো কংগ্রেসের সঙ্গে আর দর কষাকষি করে জাতীয় স্তরে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় থাকবে না পিসি ভাইপোর এই দলটি। এমনিতেই বৃহত্তর রাজনীতিতে কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বহুবার আকারে ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন মমতা, তেমনি নিজেও সেই জোটের মুখ হয়ে উঠতে চেয়েছেন। আর তাকে সেই মুখ হয়ে ওঠার পেছনে ইন্ধন জুগিয়েছিলেন দলের মধ্যে থেকে যদি হয় অভিষেক, তাহলে দলের বাইরে অখিলেশ যাদব। দল হেরে যাবার পর যাকে ফোন করে এনে মমতা বলিয়েছিলেন যে তিনি হারেননি, আরও অনেকেই নাকি জানিয়েছিলেন যে তিনি হারেননি এবং তারা এসে সে কথা জানাবেন, কিন্তু শেষ পর্যন্ত আর তারা বঙ্গমুখ হননি। তারই মধ্যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও আছেন, অরবিন্দ কেজরিওয়াল তিনিও রয়েছেন দিদিকে মুখ করার পেছনে। রাহুল গান্ধীও নাকি তাকে ফোন করে জানিয়েছিলেন আসবেন, যে তিনি হারেননি এই কথাটা জানাতে, আসেননি। সর্বভারতীয় রাজনীতিতে অভিষেককে নিয়ে অন্যান্য দলগুলির কিন্তু একটা অ্যালার্জি রয়েছে, সেটা আর সবাই জানলেও অন্তত তিনি নিজে, অর্থাৎ অভিষেক বাবু নিজে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের যিনি নেত্রী, তারা এই বিষয়টা জানেন না। বরাবরই শাসক দলের ছত্রছায়ায় রাজ্যে নেতৃত্ব দেওয়া অভিষেক এখন সর্বভারতীয় স্তরে বিরোধী আঙ্গিকের রাজনীতিতে সেইভাবে কিন্তু দক্ষতা দেখাতে পারেননি। রাজ্যেই নিজের দল হেরে যাওয়ার পর যিনি পাক্কা 21 দিন নিজেকে লোকচক্ষুর অন্তরালে লুকিয়ে রেখেছিলেন, দলের কর্মীরা আক্রান্ত হওয়ার অভিযোগ পাচ্ছেন, তারপরেও তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেননি। 3 সপ্তাহ পর যখন অসামাজিক কাজকর্মের অভিযোগ ছিল এমন একজন তার বাড়িতে গেলেন, সেই ক্ষোভে তাকে লক্ষ্য করে ডিম চটি ছোঁড়া হলো। এছাড়া তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা থেকে বেআইনি নির্মাণের নোটিশ পাওয়া থেকে শুরু করে দলের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের দুর্নীতির জবাব যে তাকেই দিতে হবে, এটাও কিন্তু তার অজানা নয়। কারণ তিনি এই দলটির সাধারণ সম্পাদক, দলের সব কিছুই তাঁর নখদর্পণে থাকার কথা, সব দায় দায়িত্ব তার। যদি তিনি কোনো কিছু না জানেন এই লোকগুলি সম্পর্কে, যে প্রাক্তন মন্ত্রীরা, প্রাক্তন বিধায়করা এবং প্রাক্তন নেতারা, কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্যরা একের পর এক অ্যারেস্ট হচ্ছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা সরকারি ত্রাণ লুকিয়েছিলেন, কেউ জনগণের টাকা লুট করেছিলেন, এটা যদি তিনি না জেনে থাকেন তাহলে সম্পাদক হিসেবে তিনি ব্যর্থ বলে জনসমক্ষে দাবি করতে হবে তাকে। অথবা তিনি যদি এই চুরি দুর্নীতির সমস্ত কথা জেনে থাকেন তবে মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছেন বলে স্বীকার করতে হবে। কি করবেন এটা তাঁর ব্যাপার। এদিকে লোকসভা ভোট আসলেই রাহুল গান্ধীর সঙ্গে মমতার একটা ট্যাগ অফ ওয়ার শুরু হয়ে যায়, সেটা সবাই দেখেছে। তবে এবার দলের কলিজা ভেঙে যাবার পর কতটা নমনীয় হয়ে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটে সামিল হতে পারবেন, তার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। যদিও এই সব কিছুর আগে আমাদের অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহটার জন্য, কারণ ওই অপারেশন লোটাসের ব্রহ্মাস্ত্রটা কিভাবে সামাল দেন তারা, সেই দিকেই তাকিয়ে রয়েছে আপাতত রাজনৈতিক মহল। এটা শুধু বাংলার রাজনীতির কারবারিরাই নয়, যারা দেশের রাজনীতির কারবারি তারাও কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছেন। আর আপনারা কোন দিকে তাকিয়ে অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। এ মার্ট, গোবিন্দপুর, দাঁতপুর, হুগলি ও কলেজ মোড়, ধনিয়াখালী, হুগলি। শপিং এর স্টাইল, দামে স্মাইল। একই ছাদের তলায় বড় থেকে ছোটদের পোশাক ও অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। হুগলি ডানকুনি হোটেল রোড দূর।
রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, সুইমিং পুল আর সেলফি পয়েন্ট। এখানেই শেষ নয়, জন্মদিন অ্যানিভার্সারির জন্য বিশেষ আয়োজন, সাথে রয়েছে দাওয়াতের স্পেশাল বিরিয়ানি। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 9330327155 নম্বরে অথবা 933208074441 নম্বরে।